নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি বাংলা বলছে। আজকে আমাদের বিষয় হচ্ছে সিন্ধু জল চুক্তি, ভারত পাকিস্তান জল যুদ্ধ এবং যেভাবে ভারতের মাটিতে হামলা চালানো হয়েছে সেক্ষেত্রে এই ঘটনা তো সর্বত্র নিন্দনীয় এবং আন্তর্জাতিক স্তরেও এই ঘটনার নিন্দা হচ্ছে এবং এইভাবে পাকিস্তানকে পুরোপুরি জল থেকে বঞ্চিত করার একটা পরিকল্পনা ভারত সরকার নিয়েছে এবং যথেষ্ট কড়া পদক্ষেপ ভারতীয় সরকারের। সেক্ষেত্রে কতটা বিপাকে পড়বে পাকিস্তান, সেটা নিয়ে আজকে আমাদের আলোচনা। আমার সঙ্গে যারা রয়েছেন তাদের অবশ্যই পরিচয় করাবো, তবে তার আগে আপনাদের শোনাবো যে শঙ্করাচার্য বিষয়ে তিনি কিছু বক্তব্য রেখেছেন। কি বলছেন তিনি, শোনাই আপনাদের। आप कह रहे हैं कि हम सिंधु नदी का जल रोक देंगे। आपके पास जल को रोकने या उसको डाइवर्ट करके अपने ही देश में रख लेने का कोई उपाय ही नहीं है। हमने विशेषज्ञों से पूछा कि अगर हम सिंधु नदी का जल पाकिस्तान में जाने से रोकना चाहते हैं तो हमारे पास क्या व्यवस्था है। उन्होंने कहा हमारे पास कोई व्यवस्था नहीं है। अगर हम आज से शुरू करें कि ऐसी व्यवस्था हम बना लें तो पैसा कितना लगेगा वो तो अभी पूछिए ही मत। अगर पैसा पर्याप्त दे दिया जाए, पैसे के कारण एक दिन भी काम ना रुके, तब भी 20 साल लगेगा, तब हम सिंधु नदी का जल रोक पाएंगे। तो ऐसी परिस्थिति में हम ये कह दे रहे हैं कि हम सिंधु नदी का जल रोक लेंगे। আপনাদের শুনলাম শঙ্করাচার্য, তিনি বেশ কিছু প্রশ্ন তুলেছেন যে যদি জল আটকানো হয় সেক্ষেত্রে ভারতের কাছে কি পরিকাঠামো থাকছে, কতদিন সময় লাগতে পারে, অর্থাৎ কত বছর সময় লাগতে পারে, সেই প্রশ্ন তিনি তুলেছেন। আমি এই প্রশ্ন নিয়ে আসবো, তবে তার আগে পরিচয় করিয়ে দিই আপনাদের সঙ্গে। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিও যারা রয়েছেন, বিশ্লেষক শুভাশিস ব্যানার্জি রয়েছেন আমার সঙ্গে, আপনাকে স্বাগত জানাবো। বিশ্লেষক অনিক চ্যাটার্জি রয়েছেন, ভার্চুয়ালি রয়েছেন আমাদের সঙ্গে, তাকেও স্বাগত জানাবো কলকাতা টিভিতে। মৈনাক পুতদণ্ড বিশ্লেষক, উনি রয়েছেন ভার্চুয়ালি, তাকেও স্বাগত জানাবো। অন্যদিকে রয়েছেন আমার সঙ্গে স্টুডিওতে নদী কর্মী তাপস দাস, আপনাকেও স্বাগত কলকাতা টিভিতে। এবং রয়েছেন প্রাক্তন রেজিস্ট্রার IIEST শিবপুর থেকে বিমান বন্দ্যোপাধ্যায়, আপনাকেও স্বাগত জানাবো। আমি আসছি শুভাশিস বাবুর কাছে, আপনাকে দিয়ে শুরু করি। যে প্রশ্ন শঙ্করাচার্য করেছেন যে কতটা সময় লাগতে পারে এবং কতটা ইনফ্রাস্ট্রাকচার ভারতের কাছে থাকছে। দেখুন, আমি একটা কথা বলছি, আমি সবাইকে সম্মান জানিয়ে একটা কথা দিয়ে শুরু করতে চাই। যার যেটা সাবজেক্ট সে সেটা নিয়ে এক্সপার্টাইজড কমেন্ট করলে আমার মনে হয় খুব সেটা গ্রাহ্য হবে। জয়শঙ্কর ভারতবর্ষের সর্বধর্ম সম্বন্ধে যতটুকুনি জানেন, শঙ্করাচার্যকে সম্মান দিয়ে বলছি, উনি ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম সম্বন্ধে ততটাই জানেন। ইন্ডিয়ান ফরেন পলিসি, ইন্ডিয়ান ডিফেন্স সিস্টেম, ইন্ডিয়ার কিভাবে অ্যাপ্লিকেশন করছে তার ডিপ্লোমেসিকে, এটা একটা খুব স্পেশালাইজড সাবজেক্ট। এটা নিয়ে এরকম একটা কনক্লুসিভ স্টেটমেন্ট উনি করেছেন, ওনার জায়গা থেকে সেটা শ্রদ্ধাশীল, উনি মনে হয়েছে উনি অ্যাজ এ ভারতীয় করতেই পারেন। কিন্তু আমার মনে হয় সেইটাকে খুব একটা ট্যাকটিক্যাল বা টেকনিক্যাল হিসাবে ধরে আমাদের এগোনোটা ভাবা উচিত নয়। কারণ ভারত এতটা ইরেসপন্সিবল একটা ডিপ্লোম্যাটিক নেশন নয় যে একটা জিনিস নিয়ে ভাবলো, সেই জিনিসটার কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে ভাবলো না, সেই জিনিসটার 19-20 নিয়ে ভাবলো না, সেই জিনিসটার বাইডিরেকশনাল প্রেজেন্স নিয়ে ভাবলো না, সাডেনলি ভেবে নিয়ে গিয়ে একটা কনক্লুসিভভাবে পাকিস্তানের উপরে তাদের ব্যবহারে রাগ হলো, সঙ্গে সঙ্গে জল ছেড়ে দেবো বা ধরে নেবো, এইসব নিয়ে একটা কনক্লুসিভ স্টেটমেন্ট করে একটা পলিসি হিসাবে একটা ট্রিটিকে সাসপেন্ড করে দিল। সো ইন্ডিয়া ইজ নট আ ইরেসপন্সিবল পাওয়ার, ইন্ডিয়া ইজ আ ভেরি রেসপন্সিবল পাওয়ার অ্যাজ এ ডেমোক্রেসি। এবং ইন্ডিয়া জানে কি জায়গায় কি ধরনের কি মেজার্স নিতে হবে। পয়েন্টটা হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ইজ এ গ্রে সাবজেক্ট। ন্যাশনাল সিকিউরিটিতে কোনো সাদা কালো কোনো ঘটনা ঘটে না যে দাদা আমি বলে দিলাম কালকে থেকে জলটা এখানে থাকবে, দাদা আমি বলে দিলাম পরশু থেকে জলটা এখানে আটকে দেবো, এভাবে বলে কেউ পলিসি বানায়। এবং সেটাই তো, অর্থাৎ সরকারের যথেষ্ট কড়া এটা পদক্ষেপ এবং এটার ক্ষেত্রে প্ল্যান কি থাকছে তা কারেক্ট। এবার আমি আরও কথা বলছি, কিছুদিন আগে আমাদের ওয়াটার পলিসি নিয়ে একটা ডকুমেন্ট বার করেছিল, সম্ভবত ওআরএফ, আমি নাম করতে চাই না, একটা খুব রিসাউন্ডিং থিঙ্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার বার করেছিল, যেখানে কিছু ক্যানেলের কথা বলা হয়েছিল উইচ ইজ মোর দ্যান 782 ক্যানেলস হ্যাজ বিন পাবলিশড। তো যদি পাবলিশডই 782 ক্যানেলস হয়ে থাকে, তার মানে তার টোটাল কত নাম্বার অফ ক্যানেলস তারা তৈরি করে রেখেছে, কেন রেখেছে। এবার সেটাকে বলা হয়েছিল বিভিন্ন রকমভাবে সেটা ডিফেন্স সিস্টেমে ইউজ হবে, কেউ বলেছিল সেখান দিয়ে নাকি বিভিন্ন রকম মেরিন ইউজের জন্য লাগবে। আজকের ডেটে কে জানে যে ওই ক্যানেলসগুলোকে কোনো একটা কারণে ইউজ করা হবে। সো মাই পয়েন্ট ইজ ভেরি সিম্পল, যে জিনিসটা তারা আজকে ডিসিশনটা নিয়েছে, তারা কি এটা জানে না যে জলগুলো যদি ব্যাকফায়ার করে ভারতবর্ষের দিকে, তাহলে ভারতবর্ষ কিভাবে সেটাকে নিয়ে ট্যাকেল করবে? তারা সাডেনলি অল অফ স্ট্রাইক সেটা ডিসিশনটা নিয়ে নিল? আই ডোন্ট থিঙ্ক সো।
লেটস বি ভেরি রেসপেক্টফুল টু দ্য ডিসিশন অ্যান্ড লেটস আন্ডারস্ট্যান্ড হোয়াট উই আর গোয়িং টু ডু। আমরা যখন কোনো একটা কাজের মধ্যে ঢুকেছি, আমরাও একেবারে রেসপেক্টফুল। এই যে ডিসিশনটা সরকার নিয়েছে, যে সিদ্ধান্ত নিয়েছে, অবশ্যই সেটা প্রশংসনীয়। এবং আপনি যে প্রশ্নগুলো তুলেছেন এই মুহূর্তে, সেটা নিয়ে আলাদা একটা প্রতিবেদন রয়েছে, দেখাই আপনাদের একবার। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী হামলার পর ভারত সরকার ঐতিহাসিক সিন্ধু জলচুক্তি স্থগিত করার সিদ্ধান্ত ঘোষণা করেছে। 1960 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তি এতদিন দুদেশের মাঝে একটি গুরুত্বপূর্ণ বিশ্বাসযোগ্যতা বজায় রেখেছিল। কিন্তু সন্ত্রাসবাদী আক্রমণ ও সীমান্তের ওপার থেকে অনবরত আক্রমণের প্রেক্ষিতে নয়াদিল্লি এবার জলনীতিতে কড়া পদক্ষেপের বার্তা দিল। বিশ্বব্যাংকের মধ্যস্থতায় গঠিত এই চুক্তি আজও বিশ্বের অন্যতম টেকসই আন্তর্জাতিক জলচুক্তি হিসেবে বিবেচিত হয়। কিন্তু ভারত এতদিন সীমিতভাবে সিন্ধু, ঝেলাম ও চেনাবের জলের ব্যবহার করলেও পাকিস্তান চুক্তির সুবিধা নিয়েই ভারতে সন্ত্রাসের মদত জারি রেখেছে বলে অভিযোগ দীর্ঘদিনের। সিন্ধু চুক্তি স্থগিত করার পাশাপাশি ভারত 3 ধাপে পাকিস্তানের ওপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছে। পাকিস্তানের সাথে জল সম্পর্কিত তথ্য ভাগ করা বন্ধ করা হয়েছে। পাকিস্তানি পর্যবেক্ষকদের ভারতের প্রকল্প পরিদর্শনের অনুমতি দেওয়া হবে না। জলাধারগুলিতে অতিরিক্ত জল ধরে রাখা শুরু হবে। প্রয়োজনে বাঁধ থেকে হঠাৎ অতিরিক্ত জল ছেড়ে দেওয়া হতে পারে। নির্মাণাধীন রাটলে, পাকালদুল, কিরু সহ একাধিক জলবিদ্যুৎ প্রকল্প দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন বাঁধ ও জলাধার প্রকল্প অনুমোদিত হয়েছে যাতে পাকিস্তানের দিকে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করা যায়। পশ্চিম নদীগুলির জল ভারতে ধরে রাখার জন্য বড় আকারের রিজার্ভার এবং ডাইভারশন প্রকল্প গড়ে তোলা হবে। কয়েক বছরের মধ্যে পাকিস্তানে প্রবাহিত মোট জলপ্রবাহের 10 থেকে 15% ভারতে ধরে রাখার সক্ষমতা তৈরি হবে। বিশেষজ্ঞদের মতে এক্ষেত্রে আন্তর্জাতিক আইন ভারতের পক্ষে। ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ ট্রিটিজ 1969-এর ধারা অনুসারে যদি একটি পক্ষ চুক্তির মূল উদ্দেশ্য ব্যাহত করে তবে অপরপক্ষ সেই চুক্তি থেকে বেরিয়ে আসার অধিকার রাখে। পাকিস্তান একটি কৃষিভিত্তিক দেশ, যেখানে কৃষিকাজের জন্য প্রয়োজনীয় জলের 80% ইন্দাস নদী ব্যবস্থার উপর নির্ভরশীল। বিশ্লেষকরা বলছেন, জলপ্রবাহ ব্যাহত হলে পাকিস্তানে খাদ্য সংকট ও জিডিপির তীব্র পতন ঘটবে। সেচ ব্যবস্থার ভেঙে পড়া শুধু অর্থনৈতিক নয়, সামাজিক গোলযোগও সৃষ্টি করতে পারে। বিদ্যুৎ উৎপাদনেও বড় ধাক্কা আসতে পারে, কারণ অনেক জলবিদ্যুৎ প্রকল্প ইন্দাস ব্যবস্থার উপর নির্ভরশীল। ভারত এতদিন কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখলেও ক্রমাগত সন্ত্রাসবাদ, সীমান্তের উস্কানি এবং বিশ্ব পরিস্থিতির বদল ভারতকে জলচুক্তি নিয়ে কড়া সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। তবে সন্ত্রাস ও পাকিস্তান এই প্রথম ভারতের মাথা ব্যথার কারণ হয়ে ওঠেনি। প্রশ্ন সেখানেই, এতদিন কেন ভারত সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেনি? পুলওয়ামা থেকে শুরু করে বারবার কাশ্মীরে যে সন্ত্রাসবাদ থাবা বসিয়েছে, এখনো অবধি কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ভারত? কলকাতা টিভি। আমি তাপস বাবুর কাছে আসবো। এই যে জলের প্রবাহ নিয়ন্ত্রণ করার কথা বলা হচ্ছে, এটা কিভাবে সম্ভব? কোন কোন পদক্ষেপ নিলে সেটা কার্যকরী হতে পারে? হ্যাঁ, আপনি কথা বলার সময় বলছিলেন এই সরকার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে প্রশংসা জানিয়ে আপনি কথাটা শুরু করছিলেন। আমি একটি অন্য কথা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, আমরা যখনই কোনো কথা বলি বা আমাদের মনে হয় এটা কি হচ্ছে, ওটা কি হচ্ছে, তখন আমাদের একটা বেসিক জায়গাটায় যাওয়ার কথা উচিত। সরল সাদাসিধে প্রশ্নটায় যাওয়া উচিত। সেই সরল সাদাসিধে প্রশ্নটা হচ্ছে, এই প্রকৃতির সঙ্গে কূটনৈতিক লড়াই চলবে কিনা, এই জায়গাটা দিয়ে এই প্রশ্নটাকে একটু পৌঁছানো দরকার আছে। প্রকৃতি, প্রথমত নদী, প্রকৃতি শুধুমাত্র মানুষ, শুধুমাত্র কূটনৈতিক অধিকার নয়। নদীর সঙ্গে জুড়ে থাকা অসংখ্য জৈব বৈচিত্র্য, ভূপ্রকৃতি, তার সঙ্গে মানুষও আছে, বাস্তুতন্ত্র আছে, সব মিলে নদী। প্রথম এই বেসিক প্রশ্নটা যদি যাই, তাহলে আমরা আগে 1960 সালের কথাটা নিয়ে আমরা বলছি বারবার। 1960 সালে চুক্তি হয়েছে, কিন্তু হঠাৎ করে কি চুক্তিটা হয়ে গেল? হঠাৎ করে চুক্তিটা হয়নি। এই বেসিকটা যদি যাই তাহলে আমরা বুঝবো এর পিছনে আরও অনেক মানুষের রক্ত আছে, চোখের জল আছে, ঘাম আছে, আন্দোলন আছে। 1948 সালে ব্রিটিশ আমলের যে ইয়েগুলো হয়েছিল, যে ব্যারেজগুলো হয়েছিল, বাঁধগুলো হয়েছিল,
সেই ক্যানেলটাকে ব্যবহার করে ভারত প্রথম 48 সালে জল আটকে দেয়। এই জল আটকে দেওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানে ভয়ঙ্কর আন্দোলন গড়ে ওঠে, ওখানকার মানুষ পথে নামে। সেই পথে নামায় ওখানকার সরকার তখন বাধ্য হয় এই পুরো বিষয়টাকে 1951 সালে ইউনাইটেড নেশনের সামনে নিয়ে আসে। এই 1951 থেকে 60 পর্যন্ত 9 বছর লেগেছিল এই চুক্তির প্রস্তুতি করতে, এর যে শর্ত আছে সেই শর্তগুলোতে সহমতে পৌঁছাতে। এই জায়গাটা আমি কেন আসতে চাইলাম, তাহলে ওই 48 থেকে 60 পর্যন্ত সেখানকার মানুষের যে লড়াই সংগ্রাম, তার আগে 47-এর স্বাধীনতা সংগ্রাম হয়ে গেছে, তারপরে আরেক ধরনের লড়াই সংগ্রাম, সেখান থেকে 60-এর এই চুক্তি। 60-এর এই চুক্তি কি বলছে, এবার এখানে একটা মানে ছোট্ট টিপ্পণী করে নিই যে এই যে ভারত সরকার চুক্তি করছে তাতে কিন্তু সেই সময়কার কাশ্মীরের মানুষ, আজকেরও কাশ্মীরের মানুষ এই চুক্তির পক্ষে না। কেন, আপনি যদি ভূগোলটাকে দেখেন, নদীগুলোকে পরপর দেখেন, পশ্চিম থেকে যে সিন্ধু, ঝিলাম, চেনাব আছে, তার নিচে আছে বিপাশা, শতদ্রু, এই নিচের নদীগুলো পাঞ্জাব, হরিয়ানার পাশ দিয়ে এই ভূখণ্ডের মধ্যে দিয়ে, আর উপরের যে নদীগুলো সেগুলো কিন্তু সবটাই হচ্ছে পাকিস্তানের মধ্যে থেকে, আমার কাশ্মীরের মধ্যে থেকে। তো কাশ্মীরের যে যারা রাষ্ট্র পরিচালনা করে সেখানকার মানুষেরা কিন্তু সবসময় চাইছিল যে এটা আমরা একটু বেশি ব্যবহার করি এই ট্রিটিকে তারা, যার জন্য আজকেও সরকারের যে কূটনৈতিক অবস্থান সেখানে সবথেকে পাশে বেশি যদি কেউ থাকে, সবথেকে বিরোধিতা যদি থাকেই আমরা নদীকর্মীরা, সবথেকে পাশে যদি থাকে কেউ, তাহলে কাশ্মীরের মানুষটা, এইটা একটু জেনে নেওয়া দরকার। তারপরে হচ্ছে এই জায়গাটায় এই যে ট্রিটি যেটা হয়েছে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এমনি হয়নি। বিশ্বব্যাংক বলেছে আমি টাকা দেব, সমর্থন করব, এর জন্য যে সুবিধা অসুবিধাগুলো হবে সেগুলো আমরা পাশে থাকবো, তাই করেছে। আমি বেসিক প্রশ্নটা যাচ্ছি, আমরা বাঁধ কেন বানাই, আমরা নদীর থেকে জল কেন নিয়ে যাই? 1950, 60, 70, 80 দশক পর্যন্ত বাঁধ বানানোর ধারণা ছিল নদী থেকে যতটা জল আমরা সরিয়ে নিতে পারবো ততটা আমাদের উন্নয়ন হবে। ডেভেলপমেন্টের যে প্রসেস আমাদের মগজে, যে এই বিকাশ বা উন্নয়ন শব্দটা জায়গা করে আছে, সেই উন্নয়নের ভিত্তি হচ্ছে বাঁধ ব্যারেজ বানাবো। কিন্তু তার অভিজ্ঞতা কি? আচ্ছা, ক্যানেলের কথা উনি বললেন আমাদের দাদা, কিন্তু আমরা একটু অভিজ্ঞতা মিলিয়ে নেব না? যে ক্যানেলগুলো আমাদের দক্ষিণবঙ্গের আছে, আমাদের বাংলায় আছে, সেই ক্যানেলগুলো কি পুরোপুরি ব্যবহার হচ্ছে? তিস্তায় ব্যারেজ হয়েছে, তিস্তা ক্যানেল কি পুরোপুরি ব্যবহার হচ্ছে? ব্যবহার হচ্ছে না, ব্যবহার হয় না। 48 সালে, 50 সালে, 60 সালে যখন নদী ব্যবহারের যে ধারণা পদ্ধতি ছিল, বাঁধ ব্যারেজ বানিয়ে জল তুলব, তাতেই ইলেকট্রিসিটি তৈরি করব, এই ধারণাটা আজকের আমাদের সহমত হতে পারছি না। আমরা বুঝতে পারছি এই জায়গাটায় আমাদের ক্ষতির পরিমাণ বেশি হচ্ছে। আমি বিমান বাবুর কাছে আসবো। তাহলে কি দাঁড়াচ্ছে? তাহলে এই যে সরকারের সিদ্ধান্ত এবং যেটা বলা হচ্ছে সেটা পাকিস্তানকে পুরোপুরি একটা জল তারা পাবে না, সেটা একটা সিদ্ধান্ত, সেটা কতটা কার্যকরী করতে পারছে গ্রাউন্ডে? দেখুন, আমার প্রাথমিক রিয়াকশনটা আমি অনেকটা এরকমভাবে বলতে পারি যে সমস্ত বিরোধী দল মিলে তো সহমত হয়ে সিদ্ধান্ত নিয়েছে। নিশ্চয়ই তাদের মনের মধ্যে আছে যে পাকিস্তানের এমন একটা জায়গায় আমরা আঘাত করব যে পাকিস্তানের জনগণ সরকারকে বোধহয় বাধ্য করবে যে তুমি পলিসি পাওয়াটা, টেররিজম বন্ধ করা। কিন্তু আরেকটা মাইন্ডসেট আছে, মাইন্ডসেটটা দেখবেন আমাদের আমেরিকার প্রেসিডেন্ট, নতুন প্রেসিডেন্ট যিনি জিতে এলেন, জিতে এসে হঠাৎ একটা মাইন্ডসেট পাল্টালো। কি করলো? বলো প্যারিস এগ্রিমেন্ট আমি মানি না। মানে ক্লাইমেট ক্রাইসিস হচ্ছে যুদ্ধ থেকেই বড় ক্রাইসিস সারা পৃথিবীতে। প্যারিস চুক্তি লঙ্ঘন করা মনে হচ্ছে আগামী দিনে পৃথিবী একটা কঠিন জায়গায় যাইবে। সেইখানে দাঁড়িয়ে মাঝে মাঝেই মনের মধ্যে প্রশ্নটা আসছে, আমরা ক্লাইমেটের ইস্যুটাকে আঘাত করে কোনোভাবে আমেরিকার সাধারণ মানুষের মধ্যে এমন কোনো প্রবণতা এনে দিচ্ছি না তো যে এটা দীর্ঘস্থায়ী কোনো অন্য প্রবণতার জন্ম দেবে? দেখুন, ভারতীয় সংস্কৃতি সিন্ধু নদের থেকেই তো ভারতীয় অনেকে নামকরণও বলে যে ভারতবর্ষের যে ধর্মের যে অনুশীলন বলুন, মানুষের মধ্যে যে অনুশীলন রয়েছে, আমরা প্রত্যাঘাতের যে থিওরি, ইভেন ইংরেজদের সরানোর সময় গান্ধী যেটা বলছেন, অহিংসা নীতিতে দৃঢ়ভাবে আমরা করেছিলাম। একমাত্র বেঙ্গল, পাঞ্জাব হিংসার
পদটাকেও বলেছিল পথ। আমার কোথাও মনে হচ্ছে একটা ভারত সরকারের মধ্যে, ইভেন বিরোধীদের মধ্যে একটা পথ, সেটা হচ্ছে কূটনৈতিক সম্পর্ক যখন শেষ হয়ে যায় এরকম একটা পথ চলে আসে। ভয়ঙ্কর অন্যায় ঘটনা ঘটেছে পাকিস্তানে, এই আমাদের কাশ্মীরে, এবং কাশ্মীরের মানুষ, সাধারণ মানুষ, মুসলিম হিন্দু নির্বিশেষে পথে নেমেছে। সেখানে দাঁড়িয়ে পাকিস্তানের সাধারণ মানুষকে, যারা যুদ্ধ চায় না, যারা অহিংসা চায় না, যারা টেররিজম চায় না, তাদেরকে সঙ্গে নেওয়ার জন্য এই পথ কতটা ব্যবহার করতে পারবো লং টার্মে, যদি কিছুদিনের জন্য শিক্ষা দেওয়ার জন্য হয় একটা পথ, কিন্তু এর দীর্ঘমেয়াদী একটা মানে 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 প্রভাব আছে। যেমন উনি নদী বিশেষজ্ঞ, একজন আরবান প্ল্যানার হিসেবে আমি বলছি, লাহোর কিংবা ওই শহরগুলো, ধরুন গঙ্গার জল আমার এখানে আসা বন্ধ হয়ে গেল, কলকাতাবাসীর ওপর কি এফেক্ট পড়বে? একে গঙ্গা শুকিয়ে যাচ্ছে, এমনি প্রকৃতি আমাদের উপর রুষ্ট যে কোনো সময় একটা ক্রাইসিসে পড়বে। আমরা কি এইরকম কোনো স্ট্র্যাটেজি নিয়ে আগামী পৃথিবীর যুদ্ধ ভাবছি, যে যুদ্ধ আমাদের একটা ভয়ঙ্কর মানসিকতার দিকে নিয়ে যাবে? ফলে দেশবাসীকে, দেশের নেতৃত্বকে সাবধান হতে হবে পরিবেশটা নিয়ে, যে এটা শুধুমাত্র মানুষের জন্য নয়। উনি যেটা বলছেন বাস্তুতন্ত্র, বুঝতে হবে যে আমার যে অন্যান্য প্রাণী রয়েছে তার উপর কী প্রভাব হবে, জৈব বৈচিত্র্যে কী প্রভাব হবে। আমাদের সম্পূর্ণ জিনিসটার স্ট্র্যাটেজিগতভাবে ভাবনা চিন্তা করা উচিত। শঙ্করাচার্য যখন কথা বলেছিলেন না, আমার তো মনে হচ্ছিল উনি আজকের যে চৈতন্যদেবের, যদি আজকের রামকৃষ্ণ দেব যদি জন্মাতেন, তাহলে কি কথা বলতেন? যে সব ধর্মকে নিয়ে চলতে গেলে যে সহিষ্ণুতার পথ ধরতে হবে, ভারত সারা পৃথিবীতে তার জন্য চ্যাম্পিয়ন। ভারত চ্যাম্পিয়ন হচ্ছে এই ট্রিটিতে, যেটা আপনি বললেন ঐতিহাসিক ট্রিটি, যেটা সারা বিশ্ব দেখেছে যে দুটো দেশ যুদ্ধ করার সময়ও এই ট্রিটি থেকে সরে আসেনি। তাহলে কি এমন ঘটনা বললো, কিংবা কি এমন ব্যর্থতা আমাদের মধ্যে লুকিয়ে রয়েছে যে আমাদের চরম অস্ত্রের দিকে যাচ্ছি? আমি এই আলোচনার প্রাথমিক জায়গায় শেষ করতে চাইছি, ইভেন আমরা যে কুরুক্ষেত্রের যুদ্ধ বলি না, সেখানেও একটা নিয়ম ছিল যে সন্ধ্যের পরে যুদ্ধ বন্ধ হয়ে যাবে। আমাদের সাধারণভাবে যুদ্ধের নিয়ম হচ্ছে যে পরিবেশ, মানুষের জল, মানুষের খাদ্য, মানুষের বাসস্থানের চরম সংকট আনবে এমন কোনো অস্ত্র যেন আমরা প্রয়োগ করতে না চাই। নিশ্চয়ই মানুষকে একসময় কখনো কখনো কেউ বলে, আমি জাস্ট বলছি, আমার ভাইকে যদি খুন করে দেয়, আমি কি খুনি হয়ে যাব? আমি তাকে খুন করব নাকি অন্য অস্ত্র ধরব? ফলে এই ভারতবর্ষের যে সহনশীলতা, ভারতবর্ষের বিভিন্ন ধর্মের যে উদারতার পরিবেশ তৈরি হয়েছে, তাকে সামনে রেখেই কিন্তু আমাদের আগামী দিনটা ভাবতে হবে। খুব সাবধানে এই ট্রিটিটাকে খেয়াল করে আমাদের চলতে হবে। এবং আমরা এই আলোচনায় থাকবো, ফিরবো আলোচনা, এবং যে কূটনৈতিক পথে চলেছে ভারত, সেই বিষয়টা তো জানবো। আমি আমাদের সঙ্গে রয়েছেন যিনি বিশ্লেষক অনিক চ্যাটার্জি, তার কাছেও যাবো। তবে সময় একটা বিরতির হয়ে গিয়েছে, সঙ্গে থাকুন।